সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। গত 15 বছরে দুর্নীতির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কমিটি গঠন করেছে বিএনপি। দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সরকার, দাবি দলটির নেতাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, দুর্নীতিবাজদের তালিকা হলে সবার আগে নাম আসবে বিএনপি নেতাদের। তিনি বলেন, মামলার পর আদালত ঠিক করবেন বেনজিরকে কখন গ্রেফতার করা হবে। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দুর্নীতি কার তালিকায় কে, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আইনজীবী, দুর্নীতি দমন কমিশন, সম্পাদক, ঢাকা ল রিপোর্টস। দর্শক, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক, সম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিমানবন্দরে দিনভর অপেক্ষা, স্বপ্নভঙ্গ প্রায় 30,000 বাংলাদেশি কর্মীর। লাখ লাখ টাকা দিয়েও এজেন্সির প্রতারণার শিকার অনেকেই। বেনজিরের দেশে থাকা না থাকা নিয়ে গুঞ্জন, সাবেক আইজিপির লুটপাটের দায় সরকারেরই, অভিযোগ বিএনপির। দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না বলছে আওয়ামী লীগ। দুই দিন ধরে বিপদসীমার উপরে সুরবা কুশিয়ারা, সিলেটে তলিয়ে বাসা বাড়ি, দোকানপাট থেকে ফায়ার স্টেশনও। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ, যান চলাচল ব্যাহত। এমপি আনার হত্যায় গ্রেফতার 3 জন, আরও 5 দিন করে রিমান্ডে। আইনজীবী নিয়োগে শিলাস্তির অস্বীকৃতি, ঘটনা তদন্তে এবার ভারতীয় সিআইডির বিশেষ টিম গঠন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবক দেয়া স্বাস্থ্য অধিদপ্তরেরই, এডিসের অভয়ারণ্য। লার্ভা মিললেও দায় এড়ানোর চেষ্টা কর্তাদের, ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি দুর্নীতি কার তালিকায় কে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আমরা আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক, সম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির। খুরশিদ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত একটি নাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার দুর্নীতির অনুসন্ধান চলছে এবং এখন পর্যন্ত এই অনুসন্ধানের যে অগ্রগতি, তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি প্রায় 621 বিঘার মতো সম্পত্তি জব্দ হয়েছে। তার অধিকাংশই তার স্ত্রীর নামে যেটি ছিল, এবং 33টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে। এরই মধ্যে খবর বেরিয়েছে যে তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং তিনি বেশ কিছু টাকাও, যখন গণমাধ্যমে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল বেনজির আহমেদকে নিয়ে, এই রিপোর্টটি প্রকাশের পরে তিনি কিছু টাকাও উঠিয়ে নিয়েছেন তার অ্যাকাউন্ট থেকে। আপনাদের কাছে এসব নিয়ে কোনো তথ্য আছে কিনা এই বিষয়ে? জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, দেখুন, বেনজির আহমেদ শুধু একা না, তার পরিবার, তার স্ত্রী এবং 3 সন্তান, পুরো পরিবারের উপর একটা অনুসন্ধান চলছে গত 1 মাস যাবৎ। 1 মাসের হয়তো 2-1 দিন বেশি হয়েছে, এবং অনুসন্ধানেরই একটি পর্যায়ে 2 দফায় ওনার কিছু প্রপার্টি, ব্যাংক অ্যাকাউন্ট, শেয়ার জব্দ করা হয়েছে এবং ওনাকে কমিশন থেকে ডাকা হয়েছে আগামী 6 জুন। ওনার স্ত্রী এবং সন্তানদের ডাকা হয়েছে 9 জুন। এখন যে এটাও একটা অনুসন্ধানের অংশ বিশেষ, কারণ কারোর বিরুদ্ধে অনুসন্ধান করতে গেলে যদি কমিশন মনে করে যার অপরাধলব্ধ আয় আছে, যার বিরুদ্ধে অনুসন্ধান চলছে, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। যদি অনুসন্ধানকারী দল মনে করে, তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তো কাজেই ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, ওনার সন্তান সন্ততি স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য একটা ডেট ফিক্স হয়েছে। গণমাধ্যমের যে খবরগুলি বেরিয়েছে সেগুলোর আসলে সত্যতা সম্পর্কে আমরা জানি না, আমাদের জানার কথাও না। এক এক গণমাধ্যমে এক এক ধরনের পত্রিকা প্রকাশিত হয়। আমাদের নথিতে যেটা আছে, ওনাকে ডাকা হয়েছে 6 তারিখ। আমরা আশা করছি 6 তারিখ উনি আসবেন, দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এখন আপনি বলছেন যে গণমাধ্যমের যে তথ্যগুলো এসেছে সেটি আপনি কি উড়িয়ে দিচ্ছেন? না, আমি অবশ্যই উড়িয়ে দেব না। কারণ গণমাধ্যমের খবর সূত্র ধরেই তো অনুসন্ধানটার ভার্চুয়ালি কার্যকারিতা শুরু। আমি বলেছি এক এক গণমাধ্যমে এক এক ধরনের খবর আসছে। এখন 6 তারিখ ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য যে দিন ধার্য আছে, ওনার পরিবারবর্গ 9 তারিখ জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য আছে। এখন এটাকে তো আমি, গণমাধ্যমের এই খবরটাকে তো আমি আমলে নিবেও না, আর এটা আমি খারিজও করব না। আমরা দেখব 6 তারিখ
কমিশনে উনি উপস্থিত হবে, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে। এই যে আদালতের মাধ্যমে তার সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করা ছাড়া অনুসন্ধানের আর কি অগ্রগতি আছে? আরও অনেক অগ্রগতি, ওনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে, ওনার শেয়ার জব্দ করেছে। এখন একটা জিনিস অনেকেই আসছে, সেটাও গণমাধ্যমের খবর, উনি অনেকগুলি টাকা উঠিয়ে নিয়েছে। যদি উঠিয়ে নিয়ে থাকে সেগুলো কোথায় গিয়েছে, কিভাবে গিয়েছে, সেটা কি ক্যাশটা কি না অন্য ব্যাংকে ট্রান্সফার করছে নাকি বিদেশে নিয়ে গেছে, এগুলো তো আসলে এখন ধর্তব্যের মধ্যে আনছে। কমিশন এই বিষয়গুলি খতিয়ে দেখছে। আসলে হলো কি, পূর্ণাঙ্গ চিত্র না আসা পর্যন্ত, অনুসন্ধান শেষ হলেই পূর্ণাঙ্গ চিত্র আসবে। কাজেই আমাদেরকে অনুসন্ধান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রাথমিকভাবে যেটা আপনারা পেয়েছেন 2 দফায় জব্দ, সেটা হলো অপরাধলব্ধ আয়ের একটি নমুনা পাওয়া গিয়েছে, প্রাইমা ফেসি কেস আমরা যেটাকে বলি। তো কাজেই এটা অনুসন্ধান কার্য শেষ হলে আমরা জানতে পারবো টোটাল চিত্রটা কি। কাজে আমাদেরকে এই অনুসন্ধানটা শেষ হতে কতদিন সময় লাগতে পারে? দেখুন, দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধিমালায় একটা নির্দিষ্ট সময় আছে। নর্মালি ডাটাগুলি যদি তাড়াতাড়ি পাওয়া যায়, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যদি ডাটা পেতে একটু সময় লাগে, তাহলে একটু সময় তো লাগতেই পারে। কারণ এগুলো তো দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান বা বলেন তদন্ত বলেন, এগুলো তো রেকর্ডের উপর ভিত্তি করে হয়। রেকর্ড ছাড়া তো হবে না। রেকর্ড ছাড়া কারোর বিরুদ্ধে কোনো অনুসন্ধান শেষ করা যাবে না, মামলাও করা যাবে না। কাজেই রেকর্ডের উপর ভিত্তি করে এখন রেকর্ড পাওয়ার সাপেক্ষে যদি কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে ওনাদের হাতে যা আসছে সেটা সাফিসিয়েন্ট, তার উপর ভিত্তি করে তারা অনুসন্ধান রিপোর্ট দিবে। অনুসন্ধান রিপোর্টটা যাচাই বাছাই করবে কমিশন, তারপরে কমিশন ওর উপর সিদ্ধান্ত দিবে। এই অবস্থায় কোনো কিছু প্রেডিক্ট করার আইনের সুযোগ নাই। জি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক ভাই। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা কথা বলছিলাম বেনজির আহমেদ ইস্যুতে। শুরুতে একটু জানতে চাই যে আপনি এখনও কি একটি মামলায় যখন ব্যারিস্টার সুমন বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো পত্রিকায় এসেছিল অনুসন্ধান চেয়ে একটি রিড করেছিলেন, তখন আপনি বেনজিরের পক্ষে হয়ে আদালতে গিয়েছিলেন। এখনও কি আপনার সেই স্ট্যান্ডার্ড আছে কিনা? এটা তো সুমন না, মনে হয় সালাউদ্দিন রিগান। এটা সুমন না, সালাউদ্দিন রিগান। হ্যাঁ, জি, সালাউদ্দিন রিগান যে মামলা করেছিল সেই রিট পিটিশনে আমি ওনার পক্ষে দাঁড়িয়েছিলাম এবং সেটা আমাদের পক্ষে আদেশ হয়েছিল। এরপরে দুদক, তখন আমাদের গ্রাউন্ড ছিল, দুদক ইনকোয়ারি শুরু করেছে। দুদক ইনকোয়ারি করার পর এখন দুদক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। ধরেন এই মামলায় আমি এখনো এঙ্গেজ হই নাই। এটা তো এখনো মামলা হয় নাই। আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম যে এখনো তো মামলা হয় নাই। আমি এই মামলা এটা এখনো এঙ্গেজ হই নাই, কারণ ওকালতনামা দেওয়ার সময় এখনো আমাদের আসে না। এটা ইনকোয়ারি লেভেল চলতেছে, ইনকোয়ারি শেষ হলে দেখা যাবে। মানে তার সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আপনি উত্তর দিতে পারবেন না, এই মুহূর্তে আমি পারবো। আচ্ছা, এটুকু কি আমরা যেহেতু এই যখন সম্পত্তি ফ্রিজ আর আদেশ এসেছিল তখন আপনার কাছেই আমরা গিয়েছিলাম, আমি নিজেও গিয়েছিলাম, জিজ্ঞাসাও করেছিলাম যে আসলে বেনজির আহমেদ কি করবেন। তখন আপনি বলেছিলেন যে বেনজির আহমেদ মামলার কাগজপত্র, অর্ডারের কপিগুলো পর্যালোচনা করছেন, তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হবেন খুব শীঘ্রই। এরপরের কোনো আপডেট আছে? এরপরে আর কোনো আপডেট এখন পর্যন্ত নেই। এখন পর্যন্ত নেই। উনি আপনি কি বলতে পারেন যে উনি দেশে আছেন না বিদেশে না। আছেন? সেটাও বলা যাচ্ছে না। আরেকটি বিষয় মঞ্জু ভাই আপনার কাছে জানতে চাই যে এই যে দুদকের বিরুদ্ধে প্রায় অভিযোগগুলো ওঠে যে দুদক নখদন্তহীন বাঘ, দুদক চুনোপুটিদের ধরে, রাঘব বোয়ালদের ছেড়ে দেয়। বিশেষ করে আপনার মনে আছে কিনা যে আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের, তার বিরুদ্ধে প্রায় বেসিক ব্যাংকের 4,000 কোটি টাকার মতো ঋণ জালিয়াতি, আত্মসাতের অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগপত্র হয়েছে, কিন্তু তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে। দুদকও বলতে পারতেছে না যে সে দেশে আছে কি দেশে নাই। এই যে দুদকের বিরুদ্ধে যে অভিযোগ পিক অ্যান্ড চুজের, সেটি নিয়ে আপনার কোনো বক্তব্য আছে? দুদকের বিরুদ্ধে পিক অ্যান্ড চুজের অভিযোগ আছে আগের থেকেই, কিন্তু আমার মনে হয় না যে ওনারা পিক অ্যান্ড চুজ ওইভাবে করেন। এখন দুদকের বিরুদ্ধে অনেক অভিযোগই আপনি যেটা বলেছেন, নখদন্তহীন বাঘ, পিক অ্যান্ড চুজ, তারপর ওনারা ক্লিন সার্টিফিকেট দিয়ে দেন, অনেক কিছুই বলা আছে দুদকের বিরুদ্ধে। এখন দেখেন, একটা সংস্থা যখন কাজ করে তখন সে কিন্তু তার আইনের ভিতরে থেকে কাজ করে, তার লোকবল নিয়ে কাজ করে, তারপর তার ভিশন আছে একটা। এখন আমাদের দেশের দুর্নীতির সাইজ যদি আপনি চিন্তা করেন, তাহলে সেই দিক থেকে একটি দুর্নীতি দমন কমিশনের পক্ষে
সব কিছু অ্যাড্রেস করা খুব ডিফিকাল্ট। আমরা সরকারি বেসিক্যালি মানুষের আগের ধারণা ছিল যে যারা সরকারি অফিসে চাকরি করে বেতন ভুক্ত কর্মকর্তা বা কর্মচারী হয় তাদেরকে নিয়ে দুদক কাজ করবে, কিন্তু সেই জায়গাটা থেকে দেখেন দুদক কিন্তু এখন অনেক ওয়াইড স্কেলে কাজ করতেছে। ব্যাংকিং সেক্টরকে তারা দেখছে, মানি লন্ডারিং ছিল আগে, সেটা এখন সিআইডি কোনো কোনো ক্ষেত্রে করছে। তারপর তারা কিন্তু আইনের ফ্রেমওয়ার্কের থেকে কাজ করে যাচ্ছে। আমি বলবো না যে দুদক বিরুদ্ধে যে অভিযোগগুলি দেওয়া হচ্ছে একান্তই সত্য অভিযোগ, থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, বা দুদক দুদকের মতো কাজ করে যাচ্ছে। তারা কিন্তু একদম যে বসে আছে তা না। এখন আব্দুল হাই বাচ্চু সাহেবের ব্যাপারে যেটা বলেছেন যে এই মামলাগুলি একটা আমাদের দেশে ফিনান্সিয়াল ক্রাইমটা এই দুদক লটে আসছে কবে আপনি দেখেন 12 সালে। এর আগে কিন্তু ফিনান্সিয়াল ক্রাইমের ল ছিল না। 111 যখন হলো তখন ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে মামলা হলো। সেই আইনটা 2008 সালে পাস হওয়ার কথা, মানি লন্ডারিং পাস হলো, হওয়ার পরে পার্লামেন্টে নেওয়া হলো, সেটা কিন্তু তখনও তেমন একটা পায় নাই, ফোর্স পায় নাই। 12 সালে যে অ্যামেন্ডমেন্ট হলো এরপর থেকে এইটার আন্ডারে কাজ করা শুরু করা হয়েছে। একটা হলো মানি লন্ডারিং আর একটা হচ্ছে অ্যান্টি কারাপশন কমিশন অ্যাক্ট, যেটা সেটাও আপনি জানেন যে বিএনপি আমলে কোনো কাজই করে না। অ্যান্টি কারাপশন ব্যুরো থেকে অ্যান্টি কারাপশন কমিশন করা হলো, একজনকে চেয়ারম্যান করা হলো, উনি আমাদের একজন নামকরা অধ্যাপক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। 4 বছর উনি কোনো কাজই করতে পারেন নাই। তারা কি বললেন, কোনো বিধি হয় নাই, বিধি না হলে দুদক আইনে কাজ হবে না। 4 বছর ওনারা বসে থেকে, বিএনপির আমল পুরোটা গেল, বসে থেকে ওনারা বেতন স্যালারি তুললেন। তো সেই জায়গা থেকে দুদক যে জায়গায় আজকে আসছে, এবং আপনি এটা তো খুব বিশ্বাসযোগ্য যে দুদক যদি কাউকে নোটিস করে একদম বাদ দেয় বা ক্লিন সার্টিফিকেট সবাইকে দিয়ে দিয়েছে, নট লাইক দ্যাট। আমার মনে হয় 99% ক্ষেত্রেই মামলা হচ্ছে, এবং তারা বিশেষ করে আমাদের সিনিয়র অ্যাডভোকেট খোরশেদ আলম খান ভাই আছেন, আপনিও কোর্টের রিপোর্ট করেন, বিট করেন, সে যখন কোনো ক্লায়েন্টের বিরুদ্ধে দাঁড়ায়, ক্লায়েন্ট তো আমাদের কাছে এসে অবস্থাটা বলে যে দুদকের আইনজীবী হিসাবে, শুধু উনি না, আমি বলবো সুপ্রিম কোর্টে একদম স্মার্ট আইনজীবী এখন নিয়োগ দিয়েছে দুদক, নট লেস দেন 10 to 12, আরো বেশি, প্রায় 25 জনের মতো আইনজীবী দুদকের আমি বলবো। এবং 25 জনের মধ্যে আমার ভিজিবল আছে যে 10-15 জন খুবই ভালো আইনজীবী। তো সেই জায়গাটায় কখনো এটা একদমই মানে কি বলে ফ্ল্যাট ওয়েতে বলার সুযোগ নাই যে দুদক কাজ করছে না। দুদক কাজ করছে। এখন ধরেন বেনজির আহমেদের ইস্যুটাই ধরেন, তো আপনি এর চেয়ে গতি চান আপনি একটা মামলা? এটা তো বুলেটের গতিতে যাচ্ছে, একদম বুলেটের গতিতে যাচ্ছে না, তাহলে কিভাবে বলবেন যে, মানে দেখেন তাহলে কিভাবে বলবেন যে এখন, এবং আমি এজ এ লয়ার, আপনি বলবেন বুলেটের গতি, আর যদি 2 মাস পরে করে বলবেন দুদক ঘুমিয়ে আছে। কিন্তু আপনি জব্দ করার আগে নোটিশ দিতে হয়, এরকম কোনো বিধান আছে? আইনের প্রভিশন নাই, জব্দ করার আগে নোটিশের প্রভিশন নাই। তারপরেও যখন একটা বাল্ক প্রপার্টি করা হচ্ছে এইভাবে, উচিত তাকে নোটিশ দিয়ে জানানো যায় আপনার এটা করা হচ্ছে বা ইত্যাদি। কারণ এটা আমাদের ন্যাচারাল জাস্টিস হচ্ছে যে আপনার যেখানে প্রভিশন থাকবে না নোটিশ দেওয়ার, সেখানে অনুযায়ী নোটিশ আপনাকে দিতে হয়। ন্যাচারাল জাস্টিস অনুযায়ী তাকে নোটিশ পাওয়ার রাইট রাখে। আচ্ছা, এখন বেনজির আহমেদের আইনের পথ কি কি খোলা আছে? উনি যেটা করতে পারবেন, ডেফিনেটলি উনি ওই কোর্ট অ্যাপ্লিকেশন দিতে পারবেন ফর রিভিউ, উনি হাইকোর্ট ডিভিশনে আসতে পারবেন। মানি লন্ডারিং আইনের 14 ধারায় আপিলের প্রভিশন আছে, আর দুদক আইনের যেটা বিধি 18-তে ফ্রিজ করা হয়েছে, সেখানে কিন্তু ওনার রিট করার প্রভিশন আছে। তো দুইটা একসাথে আসলে রিটে আসা যাবে। রিটে এসে উনি ওনার অ্যাকাউন্ট আনফ্রিজ করার জন্য বলতে পারবেন, ওনার বিজনেস অ্যাকাউন্ট আছে সেগুলি ওপেন করার জন্য বলতে পারবেন, এবং উনি আরও প্রয়োজনীয় কিছু অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্ট দুদক বা হাইকোর্ট ডিভিশন কখনোই খুলে দেয় না। আমাদের এই পর্যন্ত যে অভিজ্ঞতা আছে তাতে করে কখনোই খুলে দেয় না। এখানে নর্মালি যদি খুব নেসেসিটি দেখানো যায়, উনি তো আপত্তি করবেনই সব সময়, তারপরেও যদি নেসেসিটি দেখানো যায়, কোর্ট যদি খুব রিজনেবল মনে করে, সেখানে কোর্ট একটা স্পেস দেওয়ার আমাদের এক্সপেরিয়েন্স আছে যে কোর্ট অনেক ক্ষেত্রেই দিয়েছে, অনেক ক্ষেত্রেই দিয়েছে, সিচুয়েশনের উপর ডিপেন্ড। খুরশিদ ভাই, আরেকটি বিষয় যে আমরা তথ্যগুলো পাচ্ছি বেনজির আহমেদ বিষয়ে, যে তিনি চাকরিতে থাকা অবস্থাতেই এই সম্পত্তিগুলো গড়েছেন, প্রতিষ্ঠানগুলো গড়েছেন, শেয়ার কিনেছেন, শেয়ার কেনাবেচা করেছেন, কিন্তু সরকারি চাকরিতে নিয়োগের যে বিধিমালা, সেখানে তো একটা প্রভিশন মনে হয় আছে যে 2 লাখের বেশি সম্পত্তি কিনতে অনুমতি নিতে হয়। এগুলো কি আপনারা দেখছেন? না, দেখুন, আমি এটা অনেকটা সাবজুডিসের মতো প্রশ্নটা হয়ে গেল, কারণ দুদকের একটা অনুসন্ধান চলছে এবং এটা দেশব্যাপী আলোড়িত হচ্ছে।
এবং আমি দুদকের প্রসিকিউটর হিসেবে আমার বক্তব্য তো একটা পক্ষে যাবেই, অটো যাবে। তো কাজে আমার মনে হয় এই ধরনের ফাইন্ডিং আমার পক্ষে দেওয়া এখন সম্ভব নয়, যেহেতু অনুসন্ধান চলছে। আমার মনে হয় পুরো বিষয়গুলি খতিয়ে দেখছে। এখানে সরকারি কর্মচারী আইন 2018 বা এর আগের যে আইন ছিল সেগুলি কিভাবে হয়েছে, প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখা হচ্ছে। এবং উনি আইজি হওয়ার আগে কি প্রপার্টি ছিল, আইজি হয়ে কি প্রপার্টি করছে, বিষয়টা যেহেতু সাবজেক্টিস, আমি কোনো একটা কথা বললে এটা ফাইন্ডিংয়ের মতো হয়ে যেতে পারে। তো আপনাকে আমি এতটুকু আশ্বস্ত করছি, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভিজাভিস এটাও দেখা হচ্ছে যেন যার বিরুদ্ধে অভিযোগ উনি যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট ফাইন্ডিংয়ে। আওয়ার ফাইন্ডিং বেসড অন ডকুমেন্টস। এই ডকুমেন্টের মধ্যে এমন কোনো ফাইন্ডিং আসবে না যাতে উনি ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, উনি তো এটা চ্যালেঞ্জ করতে পারে, প্রত্যেকটা লোকই তো চ্যালেঞ্জ করবে, তার রাইট। আপনি যে বললেন একটু আগে জব্দের আগে শো কজ নোটিস দিয়ে, এটা আইনে প্রভিশন রাখা হয়নি। কারণ একটাই ইন্টেনশন, আমি যদি ওনাকে নোটিস দিয়ে জব্দ করতে যাই, উনি কি টাকা রাখবে? আমাদের খুব বিটার এক্সপিরিয়েন্স আছে, আগে থেকে মানুষ অনেক সময় ইনফরমেশন পেয়ে যায় অ্যাকাউন্টগুলো জব্দ হচ্ছে, ওনারা টাকাটা সরিয়ে নেয়। সেই ক্ষেত্রে আমি ওনাকে শোকজ করে জব্দ করব, এটা দ্যাট ইজ নট দ্য ইন্টেনশন অফ দ্য লেজিসলেচার। হ্যাঁ, এটা ভাইরাস চ্যালেঞ্জ হতে পারে, আপনার কথায় যদি যুক্তি থাকে এটা ভাইরাস চ্যালেঞ্জ করতে পারে ডিফেন্স লয়াররা বা ওনার পক্ষে যারা আসবে। কিন্তু আইনটাই হলো সেটা আপনার যা ইউনিপে টু ইউ জব্দ ছিল, সেই জব্দটা আপিল বিভাগ কদিন আগে সেই পর্যন্ত জব্দ ডেস্টিনি ছিল, ইউনিগেট টু ইউ ছিল। এই ধরনের অনেক ইন্ডিভিজুয়াল পার্সনেরও কিন্তু এখন জব্দ আছে। কাজে জব্দ কখনো ফ্রিজ, কখনো নোটিশ দিয়ে করা হয় না। ওই জন্য মানি লন্ডারিং আইনে 14 ধারায় বলছে উইদিন 30 days উনি ওই কোর্টেই একটা গ্রিভান্স দিতে পারবে যেই কোর্ট ওনাকে জব্দ করেছে। এবং নট অনলি দ্যাট, যদি ধরেন আমি 20টা অ্যাকাউন্ট জব্দ করলাম, ওর মধ্যে দেখা যাচ্ছে ভুলক্রমে একটা থার্ড পার্টির অ্যাকাউন্ট জব্দ হয়ে গেছে। থার্ড পার্টি, এটা হতে পারে না, এটা হয়। আমাদের দুদকের মামলা বেশ কিছুবার হয়েছে এবং পরে দুদকের আইওকে যখন ডাকানো হয়েছে উনি তখন নথি চেক করে বললো হ্যাঁ এটা ভুলভাবে হয়েছে, তখন উনি সঙ্গে সঙ্গে রিলিজ করে দেবেন। থার্ড পার্টি এসে কোর্টে বলার একটা এখতিয়ার আইন তাকে দিয়েছে। এখানে আমি একটা প্রশ্ন উত্তর দিই মাঝখানে, আমি আবার পরে মনে থাকবে না। আপনি যে বললেন আব্দুল হাই বাচ্চুকে কোর্ট দুদক খুঁজে পাচ্ছে না, এটা মোটেও ঠিক না। দেখুন, যখন চার্জশিট দিয়েছে, চার্জশিটের মধ্যে ওখানে একটা কলাম থাকে আসামিকে জামিনে না পলাতক। সেই কলামে অলরেডি দুদকের ইনভেস্টিগেটিং অফিসাররা লিখে দিয়েছেন উনি পলাতক, ওনার বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন জানাচ্ছি আদালতের কাছে। তো ম্যাটার উইদিন দ্য সিজন অফ দ্য কোর্ট, সেখানে দুদক কী করবে? এখন আমাকে আদালতের আদেশ পর্যন্ত ওয়েট করতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2, আব্দুল হাই বাচ্চু 58টা কি 59টা মামলায় আগাম জামিনের অ্যাপ্লিকেশন করেছিলেন। সে আগাম জামিনের দরখাস্ত আমরা কপি পেয়েছি। দুদকের মামলায় যেমন রাষ্ট্রকে কপি দিতে হয়, দুদককেও কপি দিতে হয়। আমরা 10টা করে আমরা 4-5 জন লয়ার আমরা রেডি ছিলাম, আগাম জামিন আসবে, কিন্তু প্রায় 6 মাস হয়ে গেল সেগুলো লিস্টে আসছে না। গ্রেফতারি পরোয়ানার আবেদন দুদক করলো, কিন্তু সেটার কোনো না অগ্রগতি না, সেটা তো অলরেডি চার্জশিট অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন আইনের দৃষ্টিতে শেখ আব্দুল্লাহ বাচ্চু অ্যাবসকন্ডিং, উনি হলো আইনের দৃষ্টিতে এখন অ্যাবসকন্ডিং। সে কোথায় আছে এখন? সে কোথায় আছে তো আমরা তো সেটা বলতে পারবো না, আইনের দৃষ্টিতে সে অ্যাবসকন্ডিং। কাজে দুদক তাকে ধরছে না, আমার মনে হয় এই এলিগেশনটা ঠিক না। আইনের দৃষ্টিটা কি? আইন বলে যখন চার্জশিট হয়ে কগনিয়েন্সে নিয়ে নিবে, তখন যার বিরুদ্ধে চার্জশিট হয়েছে উনি যদি হাজির না হয়, তাকে আইনগতভাবে তাকে বলা হবে পলাতক আসামি। তাহলে চার্জশিটে আমি আইনগতভাবে পলাতক বলেই কি আমার দায়িত্ব শেষ? না, আমার দায়িত্ব শেষ না। আমি মামলা পুরো দলিল দস্তাবেজ নিয়ে মামলা প্রমাণ করব এবং এইটা পেপার নোটিফিকেশন হবে, গ্যাজেট নোটিফিকেশন হবে, ইনঅ্যাবসেন্সিয়া ট্রায়াল হবে। না, ধরার বিষয়ে দুদকের কোনো আর না, অবশ্যই আমরা কগনিজেবল অফেন্স আমরা পেলে কোর্টে ধরে তাকে সোপর্দ করব। তো আমি তো আমার যেই চার্জশিট দাখিল করেছি সেই চার্জশিটের সপক্ষে আমার যে দলিল দস্তাবেজ আছে, আমি ডে টু ডে কোর্টে যাব এবং আদালতে যখন সাক্ষী শুরু হবে, চার্জ গঠন হবে, আমি আমার প্রসিকিউশন জাস্টিফাইড করব। এবং অনেকগুলো আসামি তো এখনো জেলে আছে, অনেকগুলো বেইলে আছে, তারা তো হাজিরা দিচ্ছে এভরিডে। আব্দুল হাই বাচ্চু প্রিন্সিপাল অ্যাকিউজ, পুরো ঘটনাটা তার জন্য হয়েছে অ্যাকর্ডিং টু প্রসিকিউশন। জি, মঞ্জু ভাই, খুরশিদ ভাই যেই প্রসঙ্গগুলো বললেন, যে আব্দুল হাই বাচ্চুর প্রসঙ্গটা দিয়েই বলি যে তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, চার্জশিট কলামে তিনি বলেছেন যে আইনের চোখে পলাতক, একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হচ্ছে। এর বাইরে তাকে ধরার বিষয়ে দুদকের কোনো ভূমিকা নেই, করার নেই। আচ্ছা, আমি আপনার উত্তর আমি দিয়ে দিচ্ছি। শুনেন, একটা মামলা যখন হয় আমাদের দেশে, কগনিজেবল অফেন্স হোক, নর্মালি দুদক যেটা করে চার্জশিটের আগে তাদের ধরার খুব একটা, কিছু মামলা বাদে তাদের ধরার খুব একটা ইন্টেনশন এখানে থাকে না। ইভেন কয়েকটা রায়ও এইভাবে হয়েছে। একটা হাইকোর্ট ডিভিশন থেকে হয়েছে যে না, চার্জশিটের আগে এটা
অফেন্স শুরুই হয় নাই, সুতরাং তাকে ধরার প্রশ্ন আসে না। কিন্তু এটা আবার অ্যাপিলেট ডিভিশন রিভার্স করেছে। অ্যাপিলেট ডিভিশন বলেছে যে না, মামলা যেহেতু শুরু হয়, দুদক ইচ্ছা করলে তাকে ধরতে পারবে। এখন ধরেন মামলা যতক্ষণ পর্যন্ত চার্জশিট না হচ্ছে, জেনারেলি ধরে নেওয়া হয় তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এখন চার্জশিট যখন হয় তখন নিয়ম হচ্ছে যে যদি এই ভদ্রলোক বেইলে না থাকে, চার্জশিটের আগে যদি কেউ বেইল না থাকে, তাহলে চার্জশিটে নর্মালি ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, লিগাল প্রসেস, আপনি এর বাইরে কোর্ট ইচ্ছা করলেও যেতে পারবেন। দিস প্রসিডিউরাল ল, কোর্টকে প্রসিডিউর মানতে হবে, এটা দুদকও পারবে না, এটা দুদকও পারবে। সুতরাং ওয়ারেন্ট অফ অ্যারেস্ট তাকে ইস্যু করা হলো। ওয়ারেন্ট অফ অ্যারেস্ট যখন হয় তখন নর্মালি যে থানার মামলা, দুদকের অফিসারের দায়িত্ব হচ্ছে সেই থানার পুলিশ অফিসারকে নিয়ে তাকে খুঁজে বেড়ানো। এখন খুঁজে বেড়ানোর অর্থ এই না যে তাকে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে যায় খুঁজে বেড়াবে, তার ইনফরমেশন পাইলে তাকে অ্যারেস্ট করতে পারবে। যদি অ্যারেস্ট না হয় তাহলে ওখানে যেটা বলা হচ্ছে P&A, প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, মানে তখন একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে যে তার বিরুদ্ধে হুলিয়া, আমরা বাংলায় যেটাকে হুলিয়া বলি, হ্যাঁ গেজেট, হুলিয়াটা জারি হবে, পত্রিকায় আসবে, তারপরে এটা গেজেট হবে। গেজেট হয়ে বলা হবে সে পলাতক। এখন একজন যদি পলাতক থাকতে চায়, এখন আইনের প্রসেসটা কি? আইনের প্রসেসটা হচ্ছে আপনি এর মধ্যে যদি কেউ পলাতক থাকে, আপনার তাকে খুঁজে বের করার দায়িত্ব আছে, কিন্তু একদম হন্যে হয়ে খুঁজে বের করতে হবে নট নেসেসারি। আপনি তার পলাতক অবস্থায় তার রায় হবে, তার তো বিচারই দরকার। তার ওয়ারেন্ট অফ অ্যারেস্ট তো কনসার্ন পুলিশ স্টেশনে অলরেডি পাঠিয়ে পুলিশ স্টেশন অলরেডি পাঠিয়ে দেওয়া হবে। পুলিশের দায়িত্ব হচ্ছে তাকে অ্যারেস্ট করা, আর তারও দায়িত্ব হচ্ছে মামলা ফেস করা। এখন কেউ যদি ফেস করতে না চায়, এটা কিন্তু পরবর্তীতে কনসিকুয়েন্স তার জন্য ভালো হয় না। যদি তার মেরিট থাকে এবং তার বলার নিশ্চয়ই অনেক কিছু আছে, সবগুলো কিন্তু তাকে বলতে হলে তাকে হাজির হতে হবে। সে যদি হাজির না হয়, সে যদি অ্যারেস্ট না হয়, এবং অ্যারেস্ট হওয়ার পরে কিন্তু তার বেল পাওয়ারও সুযোগ আছে এইসব মামলায়, এবং অনেকগুলি মামলা এখানে। তো উনি যদি হাজির হন, হাজির হলেও যদি অ্যারেস্ট হন, অ্যারেস্ট হলে ওনার বেল পাওয়ারও সুযোগ আছে। আর যদি না হন তাহলে পলাতক বিচার হবে। এটা নিয়ে কিন্তু এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, আইনের প্রসিডিউর মেনেই হবে। এবং উনি যে কোনো সময় কিন্তু পেয়ার সারেন্ডার করতে পারবেন। সারেন্ডার করলে আইনের যে বিধান আছে, কিন্তু মঞ্জু ভাই সব ঠিক আছে, এটা তো লিগ্যাল। এখন আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে কেউ যেন আবার আমাদের হাই প্রোফাইল যেটা হয়, আমরা এখন দেখতেছি 2-3টা জিনিস চলে আসতেছে। একটা হচ্ছে আপনারা মেইন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সবাই কিন্তু এই জিনিসগুলি খুব ওয়াচ করে এখন। সাথে সাথে আমাদের সোশ্যাল মিডিয়া, সব মিলিয়ে যে লোকটার বিরুদ্ধে একটা প্রসেস শুরু হলো, সেও যেন আবার ইন্ডাস্ট্রিজের শিকার না হয়, সেটাও কিন্তু আমাদের মনে রাখা উচিত। কারণ তার যতক্ষণ পর্যন্ত এই যে ধরেন এখন দুদক যে কাজটা করতেছে রিগার্ডিং বেনজির আহমেদ, দিস ইজ অ্যাবসলিউটলি ইনকোয়ারি স্টেজ। ইনকোয়ারি স্টেজে আপনার অ্যাপারেন্টলি যাই মনে হোক না কেন, ওনার তো একটা ডিফেন্স আছে। উনি যখন ডিফেন্সগুলি দিবে, দুদক সেই ডিফেন্সগুলি বিবেচনা করা উচিত। এবং দুদক যদি সেই ডিফেন্সগুলি বিবেচনা করে যদি মামলা করার মতো এলিমেন্টস থাকে, মামলা হবে। মামলা হওয়ার পরে মামলার গতিতে চলবে। এখন মিডিয়ার রিপোর্ট করা উচিত কিন্তু সেইটুকু, যেটা হচ্ছে যে তার বিরুদ্ধে যে অ্যাকশনগুলি নিচ্ছে দুদক, সেটা রিপোর্ট করলেই কিন্তু হচ্ছে। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন, এদিকে ইভেন অনেক সময় মেইন স্ট্রিম মিডিয়াতেও দেখা যাচ্ছে রিপোর্টগুলি আসতেছে যেটা অনেকটাই যে অভিযুক্ত হতে যাচ্ছেন তাকে অনেকটা মিডিয়া ট্রায়ালের কিন্তু মিডিয়া ট্রায়ালের মতো মুখোমুখি করা হয়ে যায়, আমি বলবো। সেই জায়গাটাও তাহলে যার বিরুদ্ধে মানে মিডিয়া ট্রায়াল হচ্ছে, সে নিশ্চুপ কেন? নিশ্চুপ হয়তো তার স্ট্র্যাটেজি, সে নিশ্চুপ থাকতেই পারে। সেটা তো আপনি তাকে জোর করে সরব করাতে পারবেন এখন না। সে যদি মনে করে যে না আমি আরো, এটা মাত্র তো ইনকোয়ারি স্টেজে, এখন যে ধরনের অভিযোগ আসছে এটা ইনকোয়ারি শেষ হতেও ধরেন 1 থেকে 2 মাস লাগবে, আরো বেশি লাগতে বা আরো বেশিও লাগতে পারে। মানে মিনিমামটা বললাম 1 বছরও লাগতে পারে। প্রতিটা দলিল চেক করা, অ্যাকাউন্ট দেখা, ওনারশিপ ডিটারমিন করা, তারপর মানি ট্রেস আউট করা, অনেক সময় লাগবে। এখন ওনার তো সময় চলে যায় নাই, উনি আরো 15 দিন পরে আসতে পারে, উনি 1 মাস পরে আসতে পারে। 6 তারিখে উনি, জাস্ট জানার জন্য, 6 তারিখে উনি কি হাজির হচ্ছেন? আমার কাছে ইনফরমেশন নাই। আচ্ছা খুরশিদ ভাই, আমরা শেষের দিকে আসছি। আমরা শেষের দিকে আসছি, জাস্ট একটু মঞ্জু সাহেবের সঙ্গে অ্যাড করি। উনি একটা কথা ভালো বলছে যে এটা আমারও এক্সপেরিয়েন্স, যদি আমি প্রসিকিউশন দুদকের ক্ষেত্রে মামলাটা গুলি কন্টেস্ট করাই ভালো। আমি দেখছি বেশ কয়েকটা মামলা, ছোট হোক বড় হোক, ছোট বড় তো আসলে কিছু নয়, কন্টেস্ট করলে রেকর্ডগুলো কন্ট্রোভার্ট করতে পারে। এবং নট অনলি দ্যাট, আপনি ডিফেন্স সাক্ষীও দিতে পারেন।
যদিও বলে যে ডিফেন্স সাক্ষীর কোনো ভ্যালুস নাই, মানে আপনি বেনজির আহমেদকে বলছেন যে মামলা না আমি নট সো ফার রিলেটস টু বেনজির আহমেদ, আমি অ্যাজ এ হোল বলছি। কারণ নর্মালি 392 কেস, 395, 397 এর কেসে, ডকাইতি কেসে ওই সাফাই সাক্ষী দেওয়া খুব একটা লাভবান হয় না, এবং আমাদের যারা শিখে আসছে ওরা বলছে এগুলো দিতে নাই। কিন্তু আমি দেখছি দুদকের মামলা অনেক সময় সাফাই সাক্ষী কাজে লাগে। জি 20 সেকেন্ড সময় আছে। আজিজ আহমেদের বিরুদ্ধে যে অভিযোগটি দেওয়া হয়েছিল তার আপডেট কি? জি দেখুন, এটা তো আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদেরকে বলেই দিয়েছে। সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী সালাউদ্দিন লিগেন একটি দরখাস্ত দিয়েছে, দরখাস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে, ডেটাগুলি দেখছে, যদি দুদকের তফসিলভুক্ত আওতার মধ্যে পড়ে অবশ্যই সে অনুযায়ী ব্যবস্থা নেবে। জি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।